দোহা মুহূর্তের মধ্যে পুরো শহরের শূন্যে ভেসে উঠল ভয়ের আভায়। ইসরায়েলের মারাত্মক হামলার পর কাতারের মুসলিম নেতারা একত্রিত হতে শুরু করেছেন। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিক্রিয়া দেখানোর আহ্বান জানিয়েছে দোহা। একই দিকে কাতারের রণক্ষেত্র রূপ নেয়া রাজধানী, অন্যদিকে মুসলিম বিশ্বের নেতাদের পদচারণা যেন শক্তি প্রদর্শনীর মহাকাব্য। দোহায় পৌঁছান সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাইয়ান। তার সঙ্গে ছিলেন দুবাইয়ের শাসক হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মখতুম। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং জর্ডানের নেতারাও কি দোহায় পৌঁছাবেন? এই হাই প্রোফাইল সফরগুলো কোনো পূর্ব পরিকল্পনা নয়, বরং এগুলি এসেছে কাতারের ওপর ইসরায়েলের হামলার জবাবে আরব মুসলিম বিশ্বের ঐক্য প্রদর্শনের এক সাহসী প্রয়াস হিসেবে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী কাতারে বসবাসকারী হামাস রাজনৈতিক নেতাদের বাড়িঘর লক্ষ্য করে আক্রমণ চালায়। হামাস জানিয়েছে 6 জন নিহত হয়েছে, যার মধ্যে আলোচক খলিল আল হাইয়ারের পুত্র রয়েছেন। কাতারের একজন নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। দোহা এই হামলাকে অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে অভিহিত করেছে। মারাত্মক আঘাতের তীব্রতার মধ্যেও মুসলিম নেতারা শান্তি এবং সংহতির বার্তা নিয়ে এগিয়ে আসছেন। পূর্ব পরিকল্পনা নয়, তবে এই সফরগুলো যেন একটা সিনেমেটিক নাটকের মতো। কাতারের রাস্তায়, বিমানবন্দরে এবং সরকারি ভবনের চারপাশে প্রতিটি পদক্ষেপ এটি নতুন টুইস্টের আভাস দিচ্ছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন তিনি রোমাঞ্চিত নন কিভাবে ঘটনা দোহায় ঘটেছে তা নিয়ে। হোয়াইট হাউস জানিয়েছে তারা দোহাকে আগেই সতর্ক করেছিল, কিন্তু কাতার বলেছে তারা মার্কিন সতর্কবার্তা পেয়েছে তখনই যখন হামলা ইতিমধ্যেই শুরু হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জেরুজালেমে এক মারাত্মক গুলিবর্ষণের পর এই আক্রমণের নির্দেশ দেন। গুলিবর্ষণে 6 জন ইসরায়েলি নিহত হন এবং পরে হামাস নিজেদের দাবি জানায়। এই মুহূর্তে দোহায় এক অদ্ভুত উত্তেজনা বিরাজ করছে। মুসলিম নেতারা একই দিকে মানবিক প্রতিক্রিয়া প্রদর্শন করছেন, অন্যদিকে রাজনৈতিক শক্তি প্রদর্শনের মাধ্যমে ইসরায়েলে বার্তা পাঠাচ্ছেন। দোহা যেন একটি সিনেমাটিক যুদ্ধে রূপান্তরিত হয়েছে, যেখানে প্রতিটি পদক্ষেপে নতুন হুক, নতুন টুইস্ট। কাতারের রাজধানীতে প্রতিটি দৃশ্যই সংহতি, প্রতিক্রিয়া এবং শক্তির প্রতীক হয়ে উঠেছে। মুসলিম বিশ্ব একজোট হয়ে দোহায় সমর্থন ও সংহতির বার্তা দিচ্ছে। এই সংঘর্ষের মধ্যে দিয়ে কাতারের ভূমিকাও নতুন উচ্চতায় পৌঁছেছে, যেখানে কেবল প্রতিরক্ষা নয়, কূটনীতি, রাজনৈতিক ঐক্য এবং আঞ্চলিক নেতৃত্ব পরীক্ষা নিচ্ছে। দোহা এখন শুধু কাতারেরই নয়, পুরো মুসলিম বিশ্বের প্রতিক্রিয়ার কেন্দ্রে পরিণত হয়েছে। একদিকে নিখোঁজদের খোঁজ, অন্যদিকে রাজনৈতিক নাটকের চলমান উত্তেজনা। এই মুহূর্তের প্রতিটি নিঃশ্বাস যেন ভবিষ্যতের বড় টুইস্টের পূর্বাভাস দিচ্ছে। ইরানের বিপ্লবী গার্ড, ধ্বংসের ভেতর থেকে উঠে আসা শক্তি। আকাশে যুদ্ধবিমান, শহরে বিস্ফোরণ, সীমান্তে আগুন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড IRGC এমন এক বাহিনী যেটিকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, যার ঘাঁটিতে বোমাবর্ষণ করেছিল ইসরায়েলি জোট, তবু তারা দাঁড়িয়ে আছে, আরও উঁচু, আরও শক্তিশালী। মার্কিন ড্রোন মেরেছে তাদের শীর্ষ কমান্ডার, ইসরায়েলি গোয়েন্দারা অনুপ্রবেশ করেছে তাদের ভেতরে, কিন্তু প্রতিবার মৃত্যুর ছায়া যেন নতুন প্রাণ এনে দেয় এই বাহিনীকে। 12 দিনের যুদ্ধে ইসরায়েল ভেবেছিল তারা IRGCকে নত করেছে, অথচ ফল হলো উল্টো। ক্ষেপণাস্ত্রের ঝড়ে ইসরায়েলি শহরগুলো কেঁপে উঠল, কোটি কোটি ডলারের ক্ষতি হলো। আকাশে উড়ে আসা শত্রুর ড্রোন ভূপাতিত হলো একের পর এক। এ যেন মৃত্যু থেকে পুনর্জন্মের গল্প। জাতীয়তাবাদের আগুন। ইরানিদের সবাই যে সরকারের সমর্থক তা নয়, তবুও যখন ইসরায়েলের বোমা তেহরানের আকাশ চিরে নামে, তখন একটাই শব্দ গুঁজে ওঠে, প্রতিরোধ। IRGC সেই প্রতিরোধের প্রতীক। বিদেশে হামলা ঠেকানো শুধু সামরিক কাজ নয়, এটি জাতীয় গর্ব। এই কারণেই সাধারণ মানুষ, যারা হয়তো সরকারের সমালোচক, তারাও এই বাহিনীর শক্তিকে নিজেদের বর্ম মনে করে। যুদ্ধ থেকে রাষ্ট্রে। 1979 সালের বিপ্লবের পর IRGC জন্মেছিল জনগণের সেনাবাহিনী হিসেবে, কিন্তু 4 দশক পেরিয়েও আজও তারা শুধু সেনা নয়, রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র। একদিকে তারা হামাস, হিজবুল্লাহর মতো মিত্র শক্তিকে সমর্থন দেয়, অন্যদিকে হাসপাতাল বানায়, বিশ্ববিদ্যালয় দাঁড় করায়, এমনকি তেহরানের মেট্রো সুড়ঙ্গ খনন করে। অর্থনীতি, তেল থেকে অবকাঠামো, সবখানেই তাদের উপস্থিতি। কেউ বলে দুর্নীতি, কেউ বলে অপরিহার্য। সত্য হলো তাদের ছাড়া ইরান এগোয় না। যুদ্ধের উত্তরাধিকার। 1980 থেকে 1988 টানা 8 বছর ইরান ইরাক যুদ্ধ। রক্ত, ক্ষুধা আর ধ্বংসের পর যে শক্তি ভরসা জুগিয়েছিল, তার নামও ছিল IRGC। রাস্তাঘাট, বাঁধ, রেলপথ, ধ্বংসস্তূপ থেকে ইরানকে দাঁড় করিয়েছিল তারাই। আজ আবার প্রয়োজন সেই দক্ষতার। মার্কিন এবং ইসরায়েলি হামলায় ক্ষতবিক্ষত ঘাঁটি, বিদ্যুৎ কেন্দ্র, রেললাইন মেরামতের দায়িত্ব আবার তাদের কাঁধেই। ছায়াযুদ্ধের পরবর্তী অধ্যায়। সিরিয়া, লেবানন, গাজায় ইসরায়েলের নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত, কিন্তু দুর্বলতা মানেই পতন নয়, বরং এখন আরও নতুন প্রশ্ন জাগছে, তারা কি পারমাণবিক প্রতিরোধের পথে হাঁটবে? কারণ ইতিহাস বলে যত বাড়ি তাদের কোণঠাসা করা হয়েছে, তারা নতুন রূপে ফিরে এসেছে। গভীরে গেটে যাওয়া শিকড়।